আমার বড় জা আমাকে তার ঝাঁ চকচকে রান্নাঘরে ঢুকতে দিত না। আমি রান্নাঘর নোংরা করে ফেলবো এই অজুহাতে। আমি থালা বাসন মাজলে তার পছন্দ হতো না। খুঁত ধরে বলতো, দেখি সর, আবারও ধুতে হবে, এঁটো লেগে আছে, এবার তো একটু কাজ করতে শিখ। এভাবে প্রতিনিয়ত আমার প্রত্যেকটা কাজে খুঁত ধরত। আমি ঘর গোছাতে পারি না, রান্না করতে গেলে সব মশলা ফেলে দিই, মশলা বাটা গুঁড়ো হয় না, পরিষ্কার করে ঘর মুছতে পারি না, ঘর ঝাড়ু দিলে ময়লা থাকে, কাপড় কাচতে গেলে হুইল গুঁড়ো বেশি দেই, আরও কত কি। সারাদিন একা একা কাজ করত আর আমার সাথে বকবক করত। আমি যদি ভয়ে ভয়ে কোনো কাজ করতাম, সেগুলো আবার রিপিট করত। আমি কাজ না করলেও আমার জামাই আর ভাসুর বাসায় ফিরলে তাদের কাছে আমার নামে নালিশ দিত, বদনাম করত। আমি বড় জাকে কোনো কাজে হেল্প করি না, সারাদিন শুয়ে বসে খাই, ইটিসি। ভাসুর কিছু বলতো না, তবে আমার বর আমাকে খুব বোঝাতো। ভাবি যা বলে তাই মেনে চলবা, মাঝে মাঝে বকাও দিত। দু একটা কাজ করলে আমার হাত ক্ষয়ে যাবে না, এটা বাবার বাড়ি না, এখানে কাজ করেই খেতে হবে। আসলে ভাবি সবার কাছে আমার নামে খুব বদনাম করত। ও ভাবিকে কিছু বলতে পারতো না, আমার ওপর রাগ ঝাড়ত। শেষে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, ভাতের থেকে কথাই বেশি হজম করতে হতো আমাকে। খুব বেশি মানসিক ডিপ্রেশনে ভুগছিলাম। সংসারের প্রতি তিক্ততা বাড়ছিল। এরকম সংসার তো আমি চাইনি, যে সংসারে আমার পছন্দের কিছুই রান্না হয় না, মন চাইলে বড় মাছের মাথাটাও খেতে পারি না, বৃষ্টির দিনে পছন্দের শাড়ি পরে ভিজতে পারি না। দিন দিন এই হাসি খুশি আমিটা কেমন মনমরা একগুঁয়ে হয়ে যাচ্ছিলাম। রবের কাছে কেঁদে কেঁদে এই সংসার থেকে মুক্তি চাইতাম। ইয়া রব, হয় আমাকে আমার একান্ত নিজের একটা সংসার দাও, আর না হয় তোমার কাছে তুলে নাও। আমার বড় ভাসুরের ছিল কাপড়ের রমরমা ব্যবসা, আর আমার স্বামী ছোটোখাটো একটা চাকরি করত। যেহেতু অফিস থেকে ভাইয়ের বাসা কাছে, তাই ভাইয়ের বাসায় আমাকে নিয়ে থাকত। বরের নতুন চাকরি, সংসারে খরচ দেওয়া লাগে। মাস শেষে দেশের বাড়িতে তার বাবা মাকেও খরচ পাঠাতে হয়। আমাকে দামি শাড়ি গয়না কিনে দেওয়ার শখ থাকলেও সাধ্য ছিল না তার। বরের অফিসের কোনো অনুষ্ঠানে ভাবির কাছে নতুন শাড়ি চাইলে দিত না। ভাসুরের জোড়াজোড়িতে আধা নতুন শাড়ি দিয়ে এ বাহানা সে বাহানা করত। অবসরে টেলিভিশনে নিজের প্রিয় মুভিটা দেখতে নিলে বলতো, দেখি রিমোট দে, অমুক সিরিয়াল দেখব। আর না হয় বলতো, এবার দয়া করে টিভিটা বন্ধ রাখ, মেয়ে দুটোকে পড়াবো। অথচ আমি সাউন্ড কমিয়ে সবসময় টিভি দেখতাম। শ্বশুর বাড়িতে বিয়ের পর যে কটা দিন ছিলাম, বেশ ভালোই ছিলাম। ভাবির সংসারে আসার পর থেকেই এত সমস্যার শুরু। ভাবি আমাকে কেন যেন সহ্যই করতে পারতো না। দিন দিন আমার উদাসীনতা দেখে আমার বর হয়তো যা বোঝার বুঝে গিয়েছিল। একদিন আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি চাই তোমার, বলো আমাকে। আমি মলিন হেসে বলেছিলাম, আমাকে একান্ত নিজের একটা সংসার দিতে পারবা, যে সংসারে কেউ আমাকে খাওয়া নিয়ে খোঁটা দিবে না, কাজ নিয়ে খুঁত ধরবে না।
এক রুমের ছোট্ট বাসা হলেও চলবে। মাঝখানে অনেকগুলো দিন কেটে গেছে। বরের প্রমোশন হয়েছে। এক রুমের ছোট বাসা থেকে 4 রুমের বড় ফ্ল্যাট বাসা হয়েছে। ঘর ভর্তি আসবাবপত্রে ঠাসাঠাসি, আলমারি ভরা কত দামি কম দামি শাড়ি, ফ্রিজ ভরা মাছ মাংস ফলমূলে, সেলফে পছন্দের গল্প উপন্যাসের বই সাজিয়ে রেখেছি। সোফায় শুয়ে শুয়ে 32 ইঞ্চি রঙিন টেলিভিশনে নিজের পছন্দের মুভি দেখি। মন চাইলে নীল শাড়িটা পরে ছাদ বাগানে গিয়ে বৃষ্টিতে ভিজি, কিংবা ইলিশ মাছ ভাজি দিয়ে খিচুড়ি খাই। সব থেকে বড় কথা, আমার শখের একটা রান্নাঘর হয়েছে, যে ঘরে ঢুকতে কারো অনুমতি লাগে না। রান্নার সময় রান্নাঘর এলোমেলো করে ফেললেও কেউ কটু কথা শোনায় না। আমার যখন যা মন চায় তাই রান্না করে খেতে পারি। আমি আবার সেই আগের মতো প্রাণবন্ত হাসি খুশি মেজাজের হয়ে গেছি। সারাদিন পর কাজ শেষে বর বাসায় আসলে আমি সেজেগুজে তাকে সারপ্রাইজ দিই, তার গলা জড়িয়ে ধরে আহ্লাদ করি। কেউ ঢং আদিক্ষেতা বলে নাক ছিটকায় না। আর আমার সেই বড় যা একদিন দুদিন পর পরই তার মেয়েদের নিয়ে আমার বাসায় আসে। মেয়েরা তার কাকির কাছে এটা সেটা খাওয়ার বায়না ধরে, আমি হাসি মুখে রেঁধে দিই। তারা খুশিতে ইয়া কি মজা কি মজা বলে আমার গোছানো ঘর এলোমেলো করে। বড় যা তার বরের ব্যবসায় লস খাওয়ার দুঃখের গল্প শোনায়। তাদের সংসার খরচ, বাসা ভাড়া, কারেন্ট বিল, মেয়েদের পড়াশোনা সহ হাবিজাবি খরচ চালাতে হিমশিম খেতে হয়। তাদের কতদিন ইলিশ, কাতল মাছ, খাসির মাংস খাওয়া হয় না চড়া দামের জন্য। আমি গল্পের ফাঁকে টুপ করে উঠে গিয়ে ফ্রিজ খুলি, খাসির মাংস, বড় ইলিশ মাছের টোবলা দুটো বের করে পানিতে ভিজাতে দিই। মশলা বেটে বলি, বড় ভাইকে আজ দুপুরে এখানে আসতে বলেন। সবাই দুপুরে আর রাতে খেয়ে তারপর বাসায় যাবেন। বড় যা খুশি হয়ে আমার ফোন থেকে ভাসুরকে ফোন দিয়ে বলে, এই শুনছো, দুপুরে আরমানের বাসায় এসো কেমন? আরমানের বউটা না কি আজও না খেয়ে কিছুতেই ছাড়বে না। ফোন রেখে লাজুক হাসে, বলে, মাংস কষা আমি রাঁধি। আমিও হেসে হাসূচক সম্মতি দিয়ে মাথা নাড়ি। আমাকে বড় যা বলে, তুই বরং এই ফাঁকে পোলাও, বেগুনি আর ইলিশ ভাপা করে ফেল, আর আরমানকে ফোন দিয়ে বল দই আর কোকাকোলা আনতে। আমি ইশারায় ফ্রিজ দেখিয়ে বলি, ওগুলো বাসাতেই আছে। যে বড় যা একসময় তার রান্নাঘরে ঢুকতে দিত না, সারাক্ষণ আমার এ কাজ সে কাজে খুঁত ধরত, সে এখন আমার রান্নাঘরে কি আরামেই না রাঁধতেছে। শুধু কি তাই, আমার রান্না করা খাবার কিংবা হাতে বানানো খাবারগুলো কি তৃপ্তি নিয়ে খায়। যে কোনো অনুষ্ঠানে আমার নতুন শাড়ি চেয়ে নিয়ে পরে। সে কিন্তু তার করা ব্যবহারের জন্য মোটেই অনুতপ্ত বা লজ্জিত না। উল্টে এখন গর্ব করে সবাইকে বলে বেড়ায় তার জন্যই নাকি আমি এত টিপটপ ঘর গোছানো শিখেছি, মজা করে রান্না করা শিখেছি, আরও কত কি। অথচ সে কোনো দিন তার রান্নাঘরে আমাকে ঢুকতেই দেয়নি। ওই একটা প্রবাদ আছে না, পাগলের সুখ মনে মনে। তবে দুটো কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি, ধৈর্য ধরলে সুফল, অধৈর্যে কুফল। রচনা ববিতা রে। আমার ভিডিওটি যদি ভালো লাগে
তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।